এই যে মাদ্রাসা বোর্ড 2025 সালে ডিজিটাল ডিভাইস মানে কি লজিক গেট সম্পর্কিত যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সমাধান করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে চিত্র এসেছিল একটা, ওই চিত্র সহ আরো আমি এখানে উপস্থাপন করলাম। এই চিত্রের আলোকে আমাদের ক নাম্বারে বলেছে, আচ্ছা চিত্রের আলোকে কত ক আর খ তো চিত্রের আলোকে আসে না, ক আর খ মূলত আসে এই আমাদের উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়, ক খ এর উত্তর। আর গ ঘ উদ্দীপক লাগে। ক নাম্বার বলেছে হাফ অ্যাডার কি, দুই বিট যোগ করার বর্তনীকে হাফ অ্যাডার বলে, তাই না? আচ্ছা আমি লিখে দেখাচ্ছি। এই যে দুইটি বিট যোগ করার জন্য যে বর্তনী ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, তাই না? তাহলে দুইটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য যে বিট ব্যবহার, যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট, হাফ অ্যাডারের দুইটি ইনপুট দুইটা আউটপুট। যেমন আমি যেখানে হাফ অ্যাডারের একটি ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি, এ বি যদি ইনপুট হয় আউটপুট হবে এস আর সি। এটা হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, দুইটা ইনপুট দুইটা আউটপুট। এবং হাফ অ্যাডারের যে দুইটা আউটপুট হয়, একটা এক্স অর গেট আর একটা কিন্তু অ্যান্ড গেট। পূর্বে হাফ অ্যাডার যখন আলোচনা করেছি তখন দেখিয়েছি। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে যে আমরা যদি এই বিশেষ করে 1 মার্কসের জন্য যদি লিখি তাহলে কি এত বড় করে লিখবো? না, 1 মার্কের জন্য উপরেটুকু লিখলে হবে, বলে পর্যন্ত। আমি আরেকটু ব্যাখ্যা দিয়েছি যাতে 2 মার্কসের জন্য আসলে পারি। 2 মার্কসের জন্য আসলে আবার আরো একটু বেশি লিখতে হবে। তো যাই হোক, তো আমাদের উদ্দীপকে আবার ফিরে যাব। এই যে মাদ্রাসা বোর্ড 2025 সালে প্রশ্নে আবার ফিরে আসলাম। লজিক ফাংশন সরলীকরণ কি? লজিক ফাংশন সরলীকরণ হচ্ছে আমরা সাধারণত লজিক ফাংশন এর ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে বড় কোনো সমীকরণকে সরল করে আমরা একটু ছোট করি। কারণটা কি? কারণ লজিক ফাংশন কোনো বড় ফাংশনকে, কোনো বড় সার্কিটের গঠনকে আমরা যদি ছোট করতে পারি তাহলে এখানে আমাদের খরচ কম হবে, তার কম লাগবে, পরিশ্রম কম হবে, তাই না? তো ওইটা একটু ব্যাখ্যা দিতে হবে। লক্ষ্য করি কিভাবে লিখবো। উত্তর খ, এভাবে লিখবো। বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী লজিক ফাংশন সরলীকরণ করা যায়, যাকে বুলিয়ান সরলীকরণ বলে। আগে লিখবো সরলীকরণ কাকে বলে। কাকে বলে? বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুযায়ী আমাদের এই বুলিয়ান লজিক ফাংশনের সরলীকরণ করা হয়, যাকে লজিক ফাংশন সরলীকরণ বা বুলিয়ান সরলীকরণ বলে। এটুকু আগে লিখবো। এরপরে লিখবো বুলিয়ান অ্যালজেব্রার লজিক্যাল ফাংশনগুলো লজিক গেটের মাধ্যমে বাস্তবায়িত হয়। মানে কি? আমি যদি লিখি a প্লাস বি, a প্লাস বিটা আমরা লজিক গেটের মাধ্যমে, অর গেটের মাধ্যমে বাস্তবায়ন করি। তার মানে কি? বুলিয়ান অ্যালজেব্রার যে ফাংশনগুলি আছে প্রত্যেকটা ফাংশনই মূলত আমরা লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করি, এটাই তো। তখন ফাংশন যদি বড় হয় তো গেটটাও বড় হবে। এই ক্ষেত্রে লজিক ফাংশন সহজ হলে লজিক গেটও বাস্তবায়ন করা সহজ হয়। তার মানে এখানে বলতে চাচ্ছে লজিক ফাংশন যদি সহজ সরল ছোট হয় তাহলে লজিক গেটটাও ছোট হবে, তাই না? এরপরে আরো লিখবো, যেমন বড় বা জটিল সমীকরণকে সরলীকরণের মাধ্যমে লজিক ফাংশন সংখ্যা কমে, লজিক ফাংশনের এর লজিক গেটের সংখ্যা কমে যায়, খরচও কম হয়। ওই যে প্রথমে যে কথাটা বললাম যে আমাদের মূলত এই প্রশ্নটা ছিল যে লজিক ফাংশন সরলীকরণ কেন করা হয়, এটা তো প্রশ্ন। এই কারণেই করি, এই যে এখানে সে ব্যাখ্যাটা দিয়েছি, এইটুকু লিখবো, কিন্তু এখানে মেন ব্যাখ্যাটা আছে যে যেমন বড় এবং জটিল সমীকরণকে এই সরলীকরণের মাধ্যমে আমরা যে ছোট করে যে গেট, লজিক গেট অঙ্কন করি, এর ফলে সময়ও সেভ হয়, খরচও কমে যায়, আবার লজিক গেটের সংখ্যাও কমে। যেমন অনেক সময় বড় কোনো লজিক ফাংশনকে সরলীকরণ করে আমরা ছোট্ট করি, বড়টা দিয়ে যদি লজিক সার্কিট আঁকি তো অনেকগুলি লজিক গেট আঁকতে হবে, সেখানে তারের সংখ্যা বেশি লাগবে যখন আমরা বাস্তবে প্রয়োগ করব। বাট ওইটাকে সরল করে আমরা যদি ছোট্ট করি তাহলে কিন্তু তারের পরিমাণ কম লাগবে, লজিক গেট কম লাগবে, তাই না? এটাই, তাই বলা যায় এইভাবে লিখবো। এবার আমরা কি করব? গ নাম্বারের উত্তর লিখবো। আচ্ছা, গ নাম্বারের উত্তর কিন্তু এই তথ্যের আলোকে আমাদের সরলীকৃত মান নির্ণয় করতে হবে। এই যে আরো আমরা বাস্তবে আরো ভালো বুঝতে পারবো। এখানে বলেছিল লজিক ফাংশন সরলীকরণ কেন করব, তাই না? এখানে ওয়াই এর একটা মান পাবো, সেটা কিন্তু সরল করে ছোট করব, সেটা যদিও ওয়াই এর মান, এবং গ নাম্বারের উত্তর হবে। কিন্তু কেন সরলীকরণ করতে হয় আরো বুঝতে পারবো ঠিক মতো। যাই হোক, এখন আমরা ঘ নাম্বারের উত্তর দিব।
উদ্দীপকের সার্কিটটি সরলীকরণ মান নির্ণয় করো। মানে কি বলতে চাচ্ছে? উদ্দীপকে এখানে একটি চিত্র আছে, এগুলা এই যে যোগ করে নট, যোগ করে নট, যোগ করে নট, মানে কি সবগুলা নর গেট। নর গেট, নর গেটের যে আউটপুটগুলো বের হয়েছে সেগুলো আবার গুণ হয়েছে, সেটা হচ্ছে ওয়াই এর মান হবে। ওয়াই এর একটা মান হবে, সেটাকে সরল করতে হবে। এটা কিন্তু সহজ, অতটা জটিল না। তো আমরা যাই, প্রথমে আমরা একটা কাজ করব, উত্তর ঘ বলে উত্তর গ লিখে এই চিত্রটা তুলে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। খাতায় চিত্রটা লিখবো, তাহলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো যাই, আমি একটু আগে থেকে অঙ্কন করে রেখেছি সময় সেভ করার জন্য। কি লিখবো? উত্তর গ, উদ্দীপকে বর্ণিত লজিক গেট এর আউটপুট ওয়াই এর মান সরলীকরণ করে দেখানো হলো। এখন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করতে পারে, উত্তর লেখার সময় কোনো বইতে, বিভিন্ন বইতে হয়তো এই চিত্রটা অঙ্কন করেনি, তা আমরা কি অঙ্কন করব? হ্যাঁ, অঙ্কন করলে তুমি ভালো বুঝতে পারবে। আর এই চিত্রটা না এঁকেও সরাসরি ওয়াই এর মান এখানে লেখা যায়, কিন্তু তাতে সে মুখস্থ করার মতো হবে, বোঝা কঠিন হবে। তাই আমরা কি করব? খাতায় তুলে নিয়ে এখন আমরা মানগুলো নির্ণয় করব। যেমন এইখানে কি করেছে, বি আর সি এই দুইটা মিলে যোগ হয়েছে, তার উপরে নট বসেছে, তাহলে এখানে লিখতে পারে বি প্লাস সি নট, সরি এ আর বি, সরি এ আর বি, এই যে এটা এ এটা বি, দুইটা মিলে কি হয়েছে? যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে। এখানে আবার কি হচ্ছে? বি আর সি যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, তাহলে এটা লিখতে পারে বি প্লাস সি। এখানে কি হচ্ছে? এ আর সি যোগ হয়েছে, যোগের উপরে নট বসেছে, তাহলে এখানে লিখতে পারে এ প্লাস সি, তাই না? এইভাবে লিখতে পারি। সরি, কে যেন একজন ফোন করেছিল। যাই হোক, এটা পেলাম এ আর বি যোগ করে তার উপরে নট, এটা পেলাম বি আর সি যোগ করে তার উপরে নট, মানে এগুলো নর গেট, সব যোগের উপরে নট হলে নর গেট হয়, এ আর সি। আচ্ছা, এখন ওয়াই এর মান হবে, এর গুণ হয়েছে না, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, বাহ ফাইন, দারুন। এইটা ব্র্যাকেট দিলাম, ইন্টু এইটা ইন্টু এইটা, সহজ কিন্তু। এখন এই যে কথাটা প্রথমে বললাম, তুমি হয়তো সমাধান করার সময় কোনো কোনো বইতে দেখবে সরাসরি ওয়াই এর মানটা এখানে লিখে দিছে, আর আমি কিভাবে পেলাম ওর ব্যাখ্যাটা এর মাধ্যমে দিলাম। তাহলে এটা তুমি যদি অঙ্কন করে করো তোমার বুঝতে সুবিধা হবে, এবং নিশ্চিত তুমি মার্কস বেশি পাবে যদি এটা তুলে যদি অঙ্কন করে সুন্দর করে করো, তাহলে বুঝিয়ে দেওয়া হবে ঠিক মতো। এখন আমাদের ওয়াই এর মানটা কিন্তু সরল করতে বলেছে, এটাকে সরলীকরণ মান নির্ণয় করবো। তো ওয়াই এর মানটা আমি এখানে লিখে নিলাম দ্রুত সময় সেভ করার জন্য, কিছুক্ষণ আগে যেটি বের করেছি ওটা লিখে নিলাম। এখন সরল করার জন্য সবার আগে আমরা যে কাজটা করব, এই যে প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট থাকলে ডি মর্গানের যে প্রথম উপপাদ্য সেখানে বলা আছে যোগের পূরক সমান পূরকের গুণফল, অর্থাৎ এই প্লাসটাকে ভেঙে যদি প্লাসের পরিবর্তে যদি ইন্টু করি, তাহলে এই উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে। এই প্লাসটাকে ভেঙে পরিবর্তে যদি আমি ইন্টু করি, উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে। প্লাসের পরিবর্তে যদি ইন্টু করি, উপরের নটটা ভেঙে দুই খণ্ড হবে। তাহলে আমরা এখানে লিখবো এ নট ইন্টু বি নট, তারপর বি নট ইন্টু সি নট, তারপরে এ নট ইন্টু সি নট। ভালো করে লক্ষ্য করি, প্লাসের পরিবর্তে ইন্টু হলো, এই নটটা ভেঙে দুই খণ্ড হলো। প্লাসের পরিবর্তে ইন্টু হলো, এই নটটা ভেঙে দুই খণ্ড হলো। প্লাসের পরিবর্তে ইন্টু হলো, এই নটটা ভেঙে দুই খণ্ড হলো। এখন আবার লক্ষ্য করি, এই যে এ নট দুইটাই নট গুণ করে একটাই নট, তাই না? বি নট গুণ করে একটা বি নট, সি নট গুণ করে একটা সি নট, এবং এটাই উত্তর আমাদের, এটাই গ নাম্বারের উত্তর, এ নট বি নট সি নট। অনেক সহজ ছিল, একেবারে সহজ। যাই হোক, গ নাম্বারের উত্তর হলো। আবার নাম্বারটা আর একটু বলি, অনেক শিক্ষার্থী অবশ্য ঘ নাম্বারটা বুঝতে কষ্ট হবে একটু, সেজন্য বলি। ঘ নাম্বারে বলছে সার্কিটটি কি ধরনের পরিবর্তন করলে যে কোনো দুইটি ইনপুট শূন্য হলেও আউটপুট এক হবে। মানে এইখানে আমরা যদি এইখানে যে নর গেট আছে সেটার পরিবর্তে যদি অ্যান্ড করি, আর অ্যান্ডের পরিবর্তে যদি নট এখানে যুক্ত করে ন্যান্ড করি, তাহলে কিন্তু যে কোনো দুইটি ইনপুট যদি শূন্য হয় আউটপুট এক হবে, যে কোনো দুইটি ইনপুট শূন্য হলেও। যেমন এই যে আমি উপরে একটু আগে থেকে লিখে রেখেছি সময় সেভ করার জন্য, উদ্দীপকে বর্ণিত লজিক গেটটির নর গেটের পরিবর্তে যদি অ্যান্ড করি, মানে নরের পরিবর্তে যে অ্যান্ড বানিয়েছি, নর ছিল না, ওটাকে সব অ্যান্ড করেছি, এবং অ্যান্ড ছিল এখানে, তার সাথে নট যুক্ত করে ন্যান্ড করেছি, তাই বলা হচ্ছে নরের পরিবর্তে অ্যান্ড, এবং অ্যান্ডের পরিবর্তে যদি ন্যান্ড তৈরি করি, ন্যান্ড গেট অ্যান্ডের সাথে নট যুক্ত,
তাহলে আমাদের যে আউটপুটটা হবে সেটাকে সরলীকরণ করলে দুইটা ইনপুট যদি শূন্য হয় তাও আউটপুট 1 হবে। এটা আমরা প্রমাণ করে দেখাবো। যেমন লক্ষ্য করি, এটা যদি মান বের করতে চাই আগের মতো, এটা কিন্তু গুণ হয়েছে এ আর বি, তো এ আর বি গুণ হয়েছে, তাহলে এখানে লিখবো এ বি। এখানে বি আর সি গুণ হয়েছে, এখানে এ আর সি গুণ হয়ে এ এবং সি গুণ হয়েছে, সব অ্যান্ড গেট হয়েছে। এবার ওয়াই এর মানটা কি হবে? ওয়াই এর মানটা হবে এটা ইনটু এটা ইনটু এটা, তিনটা মিলে গুণ হলো, গুণের উপরে নট, টোটাল নট হবে। শেষে যদি নট থাকে এটা টোটালের উপর বসে। এই সমীকরণটা আমরা পেলাম এবং এইটাকে আমরা একটু সরলীকরণ করে এই দুইটি ইনপুট শূন্য হলেও আউটপুট 1 হবে এটা প্রমাণ করে দেখাবো। যেমন লক্ষ্য করি, এই যে ওটা লিখে নিলাম, এটাকে আমরা সরল করব। তাহলে আমি এখানে এই উপরের নটটা ভেঙে যদি 3 খণ্ড করি, ইনটুর পরিবর্তে প্লাস হবে। আর এইভাবে করতে পারি, কিন্তু কিভাবে করলাম ভালো করে লক্ষ্য করি। এটা তো আমরা উপর অপর পেজ থেকে নিয়ে আসলাম। এখন ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যে বলা আছে গুণের পূরক সমান আলাদা আলাদা পূরক করে তার যোগফলের সমান হয়, ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। তা আমরা এখানে গুণের পরিবর্তে প্লাস দিলাম, গুণের পরিবর্তে প্লাস দিলাম, ফলে কি হলো? উপরের নটটা ভেঙে 3 খণ্ড হলো। আর যদি যোগের উপরে যদি নট থাকে তাহলে ওই নট যদি ভাঙি তাহলে ইনটু হয়, আর ইনটুর উপরে নট থাকলে যোগ হয়, ডি মর্গানের উপপাদ্য, এটা তো আমরা জানি। এখন এটাকে আমরা আবার আরেকটু ভাঙবো। গুণের উপরে নট মানে কি এ নট প্লাস বি নট লিখতে পারি, আর প্লাস থেকে গেল, আবার বি নট প্লাস সি নট লিখতে পারি, এ নট প্লাস সি নট লিখতে পারি। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে কিভাবে লিখলাম, লক্ষ্য করি। এখানে এ আর বি আলাদা লিখেছি, তার উপরে এই নটটা ভেঙে 2 খণ্ড করেছি, ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে। এখানে বি আর সি আলাদা লিখেছি এবং নটটা ভেঙে 2 খণ্ড করেছি, প্লাসের পরিবর্তে ইন্টু লিখেছি। এ আর সি আলাদা লিখেছি, প্লাসের পরিবর্তে ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে নট ভাঙার কারণে। এখন এখানে যদি আমি লিখি, লক্ষ্য করি, এ নট আর এ নট যোগ করে একটা এ নট, বি নট যোগ করে একটা বি নট, সি নট যোগ করে একটা সি নট। এখন যদি আমি দুইটি ইনপুট শূন্যও দিই, ভালো করে লক্ষ্য করি, আমি এটাও শূন্য এটাও শূন্য, দুটো যদি শূন্যও দিই তাও আউটপুট 1 হবে। আমাদের প্রশ্নে বলেছিল কোন ধরনের পরিবর্তন আনলে দুইটা ইনপুট শূন্য হলেও আউটপুট 1 হবে। সেটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে যে এই যে আমি দুইটা ইনপুট শূন্য দিয়েছিলাম তারপরেও কিন্তু আউটপুট 1 হলো। তাহলে আমি দুইটা ইনপুট শূন্য দিলাম, এই দুইটা ইনপুট শূন্য, শূন্যের উপরে নট থাকলে 1 হয়, শূন্যের উপরে নট থাকলে 1 হয়। কারণ মানে কি দুইটি ইনপুটের মান আমরা শূন্য ধরেছি, কেন ধরেছি? প্রশ্নে বলেছিল দুইটি ইনপুট শূন্য হলে আউটপুট 1 হবে। আর সি নট রেখে দিলাম। আচ্ছা, এখানে 1 প্লাস 1 এ 1 হয়, আর সি নট রেখে দিলাম। 1 প্লাস সি নটে কিন্তু 1 হয়, তো 1 কিন্তু পেলাম, তার মানে প্রমাণ হলো। এইভাবে আমরা সমীকরণের এই সরলীকরণ করে দেখাতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। মাদ্রাসা বোর্ড 2025 সালে প্রশ্নের সমাধান করেছি। আমি শিক্ষার্থীদের অনুরোধে অনলাইনে ক্লাস নিই। তো তোমাদের যদি কারো অনুরোধে কিছু থাকে যে স্যার এই প্রশ্নটি উত্তর করে দিলে সমাধান করলে ভালো হতো, আমি চেষ্টা করব সমাধান করার। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ